সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমরা যারা ক্লাস 8-এ উঠেছি তারা তো অনেকটা এখন কদিন বাদে ক্লাস 9-এ উঠবো এই বছরটা পার করলে, তো আমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে, তাই না? এখন থেকে আমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে। এখন থেকে তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম কদিন আগে, কী ছিল নাম? উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ। আমি আজকে তোমাদের ওই চ্যাপ্টারের যে বাদবাকি অংশটা আছে সেটা একটু আজকে আবার একটু ডিসকাস করব। কিন্তু যখন ডিসকাস করব এর আগে আমরা আগের ক্লাসে কিছু জিনিস একটু আবার একটু রিকল করতে হবে, না হলে তোমরা আজকের যে চ্যাপ্টারের সঙ্গে তোমরা যেটা পড়বো তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে? আমরা কি লিখেছিলাম? উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ। আমরা কিন্তু প্রাণী সংরক্ষণ সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আমরা জানতাম প্রাণী সংরক্ষণ কেন প্রয়োজন, কেননা আমাদের যে বিভিন্ন প্রাণীরা বর্তমান আমাদের পরিবেশে, ওই প্রাণীদের কিন্তু অনেক প্রাণীরাই কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে এগিয়ে পড়ছে, বা অনেক প্রাণী কিন্তু অলরেডি বিলুপ্ত হয়েও গেছে। এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কিন্তু আমাদের সংরক্ষণ প্রয়োজন। এবং আমরা জেনেছি যে প্রাণী সংরক্ষণের কয়েকটা পদ্ধতি আছে বা কয়েকটা সিস্টেমের মাধ্যমে আমরা করতে পারি। আমরা কি নাম জেনেছিলাম? আমরা ওই সময় প্রাণী সংরক্ষণের জন্য আমরা জেনেছিলাম প্রাণী সংরক্ষণ করা যায় তিনটা ভাগে মূলত। প্রথম হচ্ছে স্যাংচুয়ারি একটা, দেন হচ্ছে ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। স্যাংচুয়ারি বলতে কোনগুলিকে বোঝাবো? অভয়ারণ্য, যেগুলো নাকি আমাদের রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? যেমন আমাদের সিপাহীজলা অভয়ারণ্য। এবং আরেকটা হচ্ছে কি, এছাড়া হচ্ছে ন্যাশনাল পার্ক, যেগুলি নাকি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তাতে ডেফিনেট বাউন্ডারি থাকে। যদিও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু কোনো ন্যাশনাল পার্ক এখন অবধি ঘোষণা করা হয় না। আর আছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভে কি হচ্ছিল আমাদের মনে আছে? আমাদের সেখানে কি হয়েছিল? সেখানে মানুষ এবং জীবের মধ্যে একটা যৌথ মিথস্ক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছিল। মিথস্ক্রিয়া কি? যেখানে নাকি উভয়ের উপর নির্ভরশীল হয়ে উভয় উভয়কে সাহায্য করছে কোনো না কোনোভাবে, সেই প্রক্রিয়া হচ্ছে মিথস্ক্রিয়া। এই বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু মিথস্ক্রিয়ার একটা ব্যাপার আমরা শুনতে পেরেছি আমরা। ঠিক আছে? এই ছিল আমাদের প্রাণী সংরক্ষণের তিনটা উপায়। আর আমরা পড়েছিলাম এন্ডেমিজম। এন্ডেমিজমের বাংলা নামটা জানি কি? আমরা মনে আছে? আমাদের মনে আছে না? কি? আঞ্চলিকতা। যখন কোনো একটি প্রাণী কোনো একটি বিশেষ অঞ্চলে দেখতে পাওয়া যায় তখন তাকে বলা হয় আঞ্চলিকতা। যেমন আমাদের কোনটা আঞ্চলিক প্রাণী? আমাদের ত্রিপুরার জন্য চশমা বাদর। এই চশমা বাদর একমাত্র আমরা ত্রিপুরার দিকে দেখতে পাই এবং কাছাকাছি কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। তাই একে বলা হচ্ছে এন্ডেমিজম। যখন কোনো একটি প্রাণী কোনো একটি বিশেষ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে বলা হচ্ছে এন্ডেমিজম বা আঞ্চলিকতা। এইটা ছিল আমাদের প্রাণী সংরক্ষণের বিভিন্ন উপায় বা পদ্ধতিগুলো। ঠিক আছে? কিন্তু আমাদের আজকে প্ল্যান্ট কনজারভেশন নিয়ে আমাদের একটু আইডিয়া করতে হবে। আমরা কয়েকটা ওয়ার্ড একটু জানবো। প্রথমে ফ্লোরা, ফনা, স্পিসিস। ঠিক? খুব সহজ, একদম সহজ। প্রথমে আমরা শুনে নিই ফ্লোরা বলতে কি বুঝি। কোনো একটি জায়গার উদ্ভিদ, যে উদ্ভিদ বর্তমান তাদের যে আমাদের তালিকা, একে বলা হচ্ছে ফ্লোরা। তাহলে কোনো বিশেষ একটি জায়গায় উদ্ভিদের যে কালেকশন, যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হচ্ছে ওই অঞ্চলের ফ্লোরা। ঠিক আছে? দেন আসছে কি? ফনা। ফনা হচ্ছে কি? ফ্লোরা যদি হয় উদ্ভিদের জন্য, ফনা হচ্ছে প্রাণীদের জন্য। কোনো একটি অঞ্চলের প্রাণীদের যে বর্তমান প্রাণীদের যে তালিকা তাকে বলা হচ্ছে ফনা। ঠিক আছে? তাহলে ফ্লোরা হচ্ছে উদ্ভিদের জন্য এবং ফনা হচ্ছে কি? প্রাণীদের জন্য। একদম সহজ। ঠিক আছে? এবার আসছে স্পিসিস। স্পিসিস বলতে আমরা কি বুঝবো? দেখো, স্পিসিস বলতে আমাদের বলতে হবে তাদের দুটো শব্দ আমাদের জানতে হবে। একদম সোজা। কিন্তু আমি কি লিখলাম? সিমিলার অর অ্যালাইক। যখন কতগুলো জীব, স্পিসিস হতে হলে কি হতে হবে? যখন জীবগুলো দেখতে একরকমই হবে তাহলে সিমিলার অর অ্যালাইক, এক নম্বর। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্ট? ইন্টারব্রিডিং। তারা নিজেদের মধ্যেই প্রজননে লিপ্ত হবে। তাহলে যখন কতগুলো জীব
যারা দেখতে একরকম মরফোলজিক্যালি, যারা মানে তাদের বাহ্যিকভাবে যখন তারা দেখতে একরকম এবং তারা নিজেদের মধ্যে প্রজননে লিপ্ত হবে, তখন তাদের আমরা বলবো স্পিসিস। এই স্পিসিস কিন্তু সম্বন্ধে তোমাদের ধারণা কিন্তু তোমাদের এখন থেকেই রাখতে হবে, কেননা তোমাদের উপরের ক্লাসগুলিতে কিন্তু বিজ্ঞানে স্পিসিসের কিন্তু খুব বিশদভাবে তোমাদের আলোচনা বর্তমান। তাহলে ফ্লোরা হচ্ছে কি, কোনো একটি বিশেষ অঞ্চলে উদ্ভিদের যে তালিকা তাকে বলা হচ্ছে ফ্লোরা, এবং কোনো একটি বিশেষ অঞ্চলে প্রাণীর যে তালিকা তাকে বলা হচ্ছে ফনা। ঠিক আছে? আর স্পিসিস বলতে কি বোঝাচ্ছে? স্পিসিস বলতে বোঝাচ্ছে তখন কতগুলো একই রকমের জীব, যারা যে কোনো কিছু হতে পারে। যেমন আমি ধরতে পারলাম আমাদের যে গরু, এরা সবাই দেখতে কিরকম, দেখতে একরকম, ঠিক না? মরফোলজিক্যালি এলাক, তাদের বাহ্যিক চরিত্র যে দেখতে একরকম হবে, এবং যখন তারা নিজেদের মধ্যে প্রজনন করবে তখন তাকে আমরা বলবো স্পিসিস। ঠিক আছে? এবার আমরা আরেকটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমরা ওয়ার্ড শুনলাম, সেটা হচ্ছে মাইগ্রেটরি বার্ডস। তোমরা অনেকেই শীতের সময় অনেক পাখি আসতে দেখো না? যারা কলেজ টিলার কাছাকাছি থাকো, আগরতলা কলেজ টিলা দেখেছো না? অনেক পাখি আসে শীতের সময়, ঠিক না? এরা কোত্থেকে আসে? এরা আসে সাইবেরিয়া থেকে। এই সমস্ত পাখিদের বলা হচ্ছে মাইগ্রেটরি বার্ডস বা পরিযায়ী পাখি। এরা কি? আসলে এরা এই অঞ্চলের পাখি না, কিন্তু এরা মানে এদের যে হ্যাবিটেট, এরা কিন্তু এখানের, এরা মূল পাখি না। এটা আমি বলেছিলাম ফ্লোরা বা ফনা, ঠিক না? ফ্লোরা বলতে যেমন কি বুঝিয়েছিলাম, ত্রিপুরার যে সমস্ত গাছগুলি ত্রিপুরায় পাওয়া যায় ফ্লোরা, বা ত্রিপুরার যে সমস্ত প্রাণী পাওয়া যায় ত্রিপুরার ফনা। কিন্তু মাইগ্রেটরি বার্ডস, যেমন বিভিন্ন ধরনের পাখি আসে শীতের সময় আমাদের এখানে, সেগুলি কিন্তু সবসময় ত্রিপুরায় থাকে না, কিন্তু এরা বিশেষ একটি সময়ে বা সিজনে এরা ত্রিপুরাতে আসে এবং শীতকালে আসে, এবং আসার পরে এরা একটা সময় থাকে এবং তারা আবার তাদের আসল হ্যাবিটেটে চলে যায়। এদের বলা হচ্ছে আমাদের মাইগ্রেটরি বার্ডস। মাথায় থাকবে? তাহলে আমরা ফ্লোরা, ফনা, স্পিসিস, মাইগ্রেটরি বার্ডস এগুলি কিন্তু আমাদের একটু মাথায় রইল আমাদের। এবার আমাদের আসল ব্যাপারটা চলে আসছি। আমরা একটা টার্ম লিখেছি, দেখো, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়ো কথার অর্থ কি? বায়ো কথার অর্থ হচ্ছে জীব, আর ডাইভার্সিটি কথার অর্থ কি? বৈচিত্র্য। তাহলে বায়োডাইভার্সিটির কথার অর্থ কি? বায়োডাইভার্সিটির কথার অর্থ হচ্ছে কোনো একটি অঞ্চলের উদ্ভিদ, প্রাণী এবং বিভিন্ন ধরনের, সে হতে পারে ব্যাকটেরিয়া, কিন্তু মানে একদম অণুজীবীর সমস্ত যে জীব সম্প্রদায়ের যে বৈচিত্র্য বর্তমান, তাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। কোনো একটি অঞ্চলের জীব সম্প্রদায়ের যে বৈচিত্র্য বর্তমান, তাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। তাহলে জীববৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে? কোনো একটি বিশেষ অঞ্চলের যে সমস্ত জীবের যে বৈচিত্র্য, তাকে বলা হচ্ছে জীববৈচিত্র্য। আমি ধরলাম আমার এই জায়গাটা, ঠিক আছে, ত্রিপুরা জায়গাটা ধরলাম, এখানে কারা আছে? উদ্ভিদ আছে, বিভিন্ন প্রাণীরা আছে, আমরাও আছি। দেখো, আমাদের উপর আমরা কিন্তু কাদের উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল? আমরা উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, প্রাণীর উপর ডিপেন্ডেন্ট, ঠিক না? আবার কিন্তু মনে করো এই যে প্রাণীরা, এরা কিন্তু কাদের উপর ডিপেন্ডেন্ট? উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, ঠিক না? আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। এই বায়োডাইভার্সিটি কিন্তু আজকে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন কারণে আজকে আমাদের এই যে জীববৈচিত্র্য বিপদের মধ্যে এসে পড়েছে। এই বায়োডাইভার্সিটি লস হচ্ছে বিভিন্ন কারণে। আমাদের জানতে হবে কারণগুলো কি কি বায়োডাইভার্সিটি লসের। প্রথমে আমি লিখলাম লজিং, বাড়ি ঘর বানাবার জন্য। পপুলেশন খুব বাড়ছে, এবার বাড়তি পপুলেশনের জন্য বাড়ি ঘর তো প্রয়োজন। কোথায় যাবে? কোথায় কি করবে? সেই বন ধ্বংস করছে। তাহলে বন ধ্বংস করার অর্থ কি? গাছ কেটে ফেলা। এবার গাছ কেটে ফেললে কি হবে? প্রাণীদেরও নিজস্ব বাসস্থান খুঁজে পাবে না, ঠিক না? তাহলে এই যে দেখো, এই বন ধ্বংসের ফলে কিন্তু উদ্ভিদ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আমার বায়োডাইভার্সিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে লজিং। দেন আমি কি লিখতে পারি? ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। বিভিন্ন কলকারখানা
যে বারবার বাড়ানো হচ্ছে বিভিন্ন কারণে, আমাদের বাড়তি চাহিদা মেটাবার জন্য, এই কলকারখানাগুলি কোথায় করছি আমরা? এই বিভিন্ন আমাদের বন কেটে কেটে হয়তো আমরা করছি আমরা। তাহলে এইগুলি চাপও কিন্তু এই বায়োডাইভার্সিটি কিন্তু লসের মুখে এসে দাঁড়িয়েছে। এছাড়া কি হচ্ছে? এছাড়া আমাদের হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড, কৃষিজ জমি, কৃষির যে জমি, সে জমি কিন্তু কি হচ্ছে, তাকে আমরা বাড়াতে হচ্ছে। পপুলেশন বাড়ছে, এবার পপুলেশন বাড়লে কি হবে? ডেফিনেটলি খাদ্যের চাহিদা বাড়বে। এবার খাদ্যের চাহিদা যদি বাড়ে তখন কি প্রয়োজন? আমাদের চাষ করতে হবে বেশি। এবার চাষ করব কি করে? আমাদের চাষের জমি তো সীমিত ছিল আমাদের, তাহলে আমাদের এই বন কেটে কিন্তু আমাদের চাষ করতে হচ্ছে। আমাদের চাষের জমি আমরা বাড়াচ্ছি আমরা। তাহলে এই কারণেও কিন্তু বন ধ্বংস হচ্ছে। আমি বারবার বলছি, বন ধ্বংস করার অর্থ কিন্তু বায়োডাইভার্সিটিকে থ্রেট করা। কেননা বনের উপরেই কিন্তু প্রাণীরা ডিপেন্ডেন্ট, প্রাণীরা নির্ভরশীল, এবং আমরাও কিন্তু বনের উপর নির্ভরশীল আমরা। তাহলে এই বায়োডাইভার্সিটি লস হচ্ছে কেন? মূলত লজিং, মানে বাড়ি ঘর বাড়াবার জন্য আমরা বন ধ্বংস করে বাড়ি ঘর তৈরি করছি। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, কলকারখানা বাড়াবার জন্য আমরা কি করছি? আমরা বন ধ্বংস করছি। আর আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড এক্সপানশনের জন্য কিন্তু আমরা কি করছি? আমাদের বন ধ্বংস করে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড আমরা এক্সপানশন করছি। ঠিক আছে, এই তো গেল আমাদের মূল বায়োডাইভার্সিটি লসের প্রধান তিনটা কারণ। এবার জীববৈচিত্র্য, একে তো আমি জানলাম এর লসের মুখে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু লসের মুখে গিয়ে দাঁড়ানোর পরেও একে তো কনজারভেশন করতে হবে। কি করে করব? আমাদের বায়োডাইভার্সিটি মূলত যদি প্ল্যান্ট ধরি, এই প্ল্যান্ট কনজারভেশন আমরা কি করে করব? আমরা করতে পারি বোটানিক্যাল পার্কের মাধ্যমে। আমরা পড়েছিলাম ন্যাশনাল পার্ক আগের চ্যাপ্টারে, ঠিক না? ন্যাশনাল পার্ক কি ছিল? ন্যাশনাল পার্ক কিন্তু আমরা শুনেছি এটা ডেফিনেট বাউন্ডারি ছিল, ঠিক না? যেটা নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়ন্ত্রিত হয়। এই বোটানিক্যাল পার্ক কি? এরও দেখবে একটা ডেফিনেট বাউন্ডারি থাকবে, এবং এই বিভিন্ন গাছ, যে গাছগুলি মনে করো খুব ধ্বংস, মানে একদম খুব কম পাওয়া যাচ্ছে, কোনো এক সময় হয়তো খুব বেশি পাওয়া যেত, কিন্তু মানুষের অতিরিক্ত চাহিদা নিবারণের জন্য বা বিভিন্ন কারণে এদের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে। এবার এইগুলিকে কি করে বাঁচাবো আমি? এগুলিকে বাঁচাতে হলে আমাকে যদি এগুলিকে যদি আমি বাড়বার জন্য, বেড়ে ওঠার জন্য এদেরকে আমি একটা ভালো কনজারভেশন করি, এটা প্রতিরক্ষা করি, এগুলি বেঁচে উঠতে পারবে, তখন হচ্ছে বোটানিক্যাল পার্কের আসছে আমাদের কিন্তু এরকম অনেক অনেক গাছ আছে যেগুলি কিন্তু আমরা বোটানিক্যাল পার্কের মাধ্যমে আমরা বাঁচাতে পারি। আমরা একটা গাছের নাম আমি একটু লিখছি, সেটা হচ্ছে সাইকাস পেকটিনেটা। জানো এই সাইকাস পেকটিনেটা, এই যে গাছটা 12 বছরে একবার তার মধ্যে ফুল হয়, ঠিক আছে? এবার এই গাছটাকে কি করা হয়? এই গাছটাকে ফুল ফোটার সঙ্গে সঙ্গে তার যে ফুলের অংশটা আমরা লোকেরা কেটে ফেলে। এই ফুলটা যদি কেটে ফেলে তাহলে কি হবে? ফল হবে না। ফল যদি না হয় তাহলে কি হবে? বিচি থাকবে না। আর বিচি না থাকলে কি হবে? এই গাছটা আবার তৈরি হবে? হবে না তো। তাহলে এই সাইকাস পেকটিনেটাকে যদি বাঁচাতে হয়, তাকে আমার কি করতে হবে? আমি তার যদি কোনো গাছ, ছোট বিচিকে আমি যদি বাঁচিয়ে রাখতে পারি, সেগুলিকে কোনো বোটানিক্যাল গার্ডেনে আমি সবসময় নজরদারির মাধ্যমে গড়ে তুলতে পারি, তাহলে কি হবে? এগুলির সংখ্যা যে কমে যাচ্ছিল বিভিন্ন কারণে, সংখ্যা বাড়তে শুরু করবে, ঠিক না? এই তো গেল একটা উদাহরণ, সাইকাস পেকটিনেটা। এছাড়া এরকম বহু বহু গাছ বর্তমান আছে যেগুলি কিন্তু মানুষের বিভিন্ন চাহিদা নিবৃত্তির জন্য কিন্তু একটা সময় ভীষণভাবে ধ্বংস করা হয়েছে, যার ফলে এদের সংখ্যা কিন্তু প্রচুর কমে আসছিল। এদের কিন্তু আমরা বোটানিক্যাল পার্কসের মাধ্যমে কিন্তু বাঁচিয়ে তুলতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু আমরা দুটো ওয়ার্ড কিন্তু আমরা শুনেছিলাম আমরা এর আগে ন্যাশনাল পার্ক পড়ার সময় বা আমাদের প্ল্যান্ট এনিম্যাল কনজারভেশন পড়ার সময় কি ছিল না টার্ম দুটো? এন্ডেঞ্জার্ড স্পিসিস এবং ভালনারেবল স্পিসিস। কিছু কিছু প্রাণীকে বা উদ্ভিদকে যদি একসঙ্গে বলি এখানে আমি,
এমনভাবে তাকে ধ্বংস করা হয়েছে বিভিন্ন কারণে, মানে মানুষের চাহিদা নিবৃত্তির জন্য, এর সংখ্যা কমতে কমতে একদম নেট কোঠায় এসে পৌঁছেছে। এগুলিকে বলা হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিস। ভালনারেবল কোনগুলো? যেগুলির সংখ্যা হ্রাসপ্রাপ্ত হচ্ছে ক্রমাগত। এগুলিকে যদি আরও ব্যবহার করা হয়, এগুলির সংখ্যা হয়তো একটা সময় আর থাকবেই না। ভালনারেবল স্পিসিস। আমাদের প্ল্যান্টের মধ্যেও কিন্তু এরকম বহু এন্ডেঞ্জার স্পিসিস বর্তমান। যেমন আমি তোমাদের বলি একটা উদাহরণ, খুব তোমাদের অনেকেই গাছটা সম্বন্ধে তোমরা দেখেছো, বন পেয়ারা। এই গাছটা কিন্তু ত্রিপুরায় পাওয়া যায়, বন পেয়ারা। এবং খুব একটা ভালো জিনিস খবর জানো তো তোমরা এটা হচ্ছে এন্ডেমিজম স্পিসিস, মানে যাকে আমরা বলেছিলাম কি আঞ্চলিক প্রজাতি। তাহলে বন পেয়ারা আঞ্চলিক প্রজাতি, মানে এই গাছটা একমাত্র ত্রিপুরাতেই পাওয়া যায়। কিন্তু এই বন পেয়ারার গাছকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, মূলত তার থেকে যে তার কাণ্ডগুলিকে, তার স্টেমগুলিকে কেটে কেটে লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে কি হয়েছে? বন পেয়ারার কিন্তু সংখ্যা রীতিমতো কমে গেছে, একদম কমে গেছে। তাহলে এই যে এন্ডেমিজম, বা এই যে আমাদের যে এই বলতে পারতাম যদি আমরা এন্ডেমিক স্পিসিস, এই যে বন পেয়ারা যেটা নাকি এটা এন্ডেমিক স্পিসিস ত্রিপুরার, তাকে আমাদের কি করা উচিত? তাকে আমাদের সংরক্ষণ করা উচিত, ঠিক না? এবার এই সংরক্ষণ আমরা দুই ভাগে করতে পারি। কি ভাবে? দুই ভাগে। একটা হচ্ছে এক্সিটো, আর একটা হচ্ছে ইনসিটু। তোমরা টার্মগুলি একটু লিখে রাখতে পারো, কেননা এই টার্মগুলি তোমরা তোমাদের বইয়ে নাও পেতে পারো, কিন্তু তোমাদের প্রয়োজন। দেখো, কোনো কোনো সময় কোনো কোনো গাছকে তার নির্দিষ্ট হ্যাবিটেট বা তার বাসস্থানে টিকিয়ে রাখা সম্ভব না বা করা যায় না বিভিন্ন কারণে। ওই সমস্ত গাছগুলিকে যদি আমরা বোটানিক্যাল গার্ডেনে এনে প্রতিপালন করে তার সংখ্যা বাড়াই, তখন তাকে বলা হচ্ছে এক্স সিটু। ইন সিটু কি? তার নিজস্ব বাসস্থানে তাকে বাড়িয়ে তোলার যে চেষ্টা, কনজার্ভ করার যে চেষ্টা, তাকে বলা হচ্ছে ইন সিটু। এক্স সিটু কি? এক্স সিটু আমি আবারও বলছি, যখন কোনো একটি উদ্ভিদকে তার নিজস্ব বাসস্থান বা বাসস্থল ওইখান থেকে সরিয়ে এনে অন্য কোনো স্থানে, মূলত বোটানিক্যাল পার্কসে বা গার্ডেনে তাকে প্রতিপালন করা হয় এবং ধীরে ধীরে তার সংখ্যা বৃদ্ধি করে তাকে কনজার্ভ করা হয়, তখন তাকে বলা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। অন্যদিকে যখন কোনো একটি বিশেষ প্রজাতির গাছকে তার নিজস্ব বাসস্থানে তাকে রেখেই তাকে কনজার্ভ করা হয়, তার সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হয়, তখন তাকে বলা হচ্ছে ইন সিটু কনজারভেশন। এই দুটো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আমাদের শেষের দিকে আমরা চলে এলাম যে আমাদের এই যে প্ল্যান্টগুলো, এই প্ল্যান্টগুলোকে আমরা কি করে আমরা বাঁচাবো, এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন। তাহলে ফরেস্ট কনজারভেশন। দেখো, প্রথম আমরা যেটা সবচেয়ে বেশি করতে পারি সেটা হচ্ছে বন ধ্বংস ততটা কম করা যায়। আমরা যতটা পারি বন ধ্বংস থেকে প্রতিহত করব। বন ধ্বংসের কোনো রকম যখনই দেখবো কি গাছ কাটছে বিভিন্ন কারণে, আমরা কিন্তু বাধা দেব। বন ধ্বংস প্রতিহত করা, আমরা কিন্তু একটা আন্দোলনের নাম জানি এই ক্ষেত্রে। মানুষের যে ভূমিকা, চিপকো মুভমেন্ট, কোনো একটা জায়গায় সেখানে কি করা হয়েছিল, বন কাটতে গেছিল এবং তখন ওইখানকার যারা লোকেরা এরা সেই গাছকে আটকে ধরে এরকম আজা করে চিপকিয়েছিল, তখন তাকে বলা হয়েছিল চিপকো মুভমেন্ট। দেখো, মানুষ কিন্তু খুব বেশি যদি সংঘবদ্ধ না হয়, মানুষ যদি ব্যক্তিগতভাবে এবং গোষ্ঠীগতভাবে গাছ বা প্রাণীকে সংরক্ষণের জন্য চেষ্টা না করে, তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই কিন্তু আমরা বায়োডাইভার্সিটিকে আমরা বাঁচাতে পারবো না। এখানে কিন্তু আমাদের তোমাদের ভূমিকা অনেক বেশি। কিন্তু আমরা কি করতে পারি? আমরা অযাচিত বন ধ্বংসকে প্রতিহত যেমন করব, তেমন আমরা কি করব? বন সৃজন করব। এবার গাছ তো কাটতেই হবে, কোনো না কোনো সময় আমাদের প্রয়োজন ডেফিনেটলি আছে,
তাহলে আমাদের বন সৃজন করতে হবে। যেখানে আমরা গাছ কাটবো সেখানে একটা গাছ আমরা লাগাবোও, কিন্তু যদি একটা গাছ কাটি আমরা অন্তত একটা গাছ কিন্তু আমরা লাগাবো, আমরা বন সৃজন করব, ঠিক না? বন মহোৎসব আমরা কি করতে পারি, আমাদের স্কুল লেভেলেও কিন্তু এখন হয়, আমরা কি করি, আমরা গাছ লাগাই। বন মহোৎসব কেন করি? বন মহোৎসব করার মাধ্যমে কি হয়, আমাদের নিজেদেরকে সজাগ করা হয়, বনের যে গুণাবলী সম্বন্ধে আমরা কিন্তু আরেকটু বেশি সচেতন হই। আমি আবারও বলছি, দেখো, বনকে বাঁচাতে হলে, পানিকে বাঁচাতে হলে সবচেয়ে কিন্তু আমাদের কিন্তু সচেতন হতে হবে, ঠিক না? তাই আমাদের বন মহোৎসবের মাধ্যমে কিন্তু আমরা যেমন নিজেদের সচেতন করব, ঠিক তেমনি আমাদের চারপাশে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা বনের যে গুরুত্ব তার সম্বন্ধে আমরা ওয়াকিবহাল করব। আমরা কি করতে পারি, আমরা মূলত বিভিন্ন যে কাঠের যে আমাদের আমাদের আসবাবপত্র থাকে, আমাদের এই কাঠের আসবাবপত্রের ব্যবহার কিন্তু আমরা কমাতে পারি। কেননা কাঠের আসবাবপত্র যদি বানাতে হয় আমাদের কি করতে হবে, আমাদের গাছ কাটতে হবে। তাহলে আমরা কাঠের আসবাবপত্র যদি কমিয়ে ফেলি তাহলে আমাদের বনের কিন্তু আমরা ধ্বংস করা আমাদের তখন আমাদের প্রয়োজন পড়বে না আমাদের। তাহলে বনজ সম্পদ মূলত কাঠের আসবাবপত্রের ব্যবহার কিন্তু আমরা কমাতে খুব প্রয়োজন। পেপার রিসাইক্লিং, তুমি জানো 1 টন কাগজ করতে 17টা গাছকে ধ্বংস করা হয়। এবার তুমি দেখো পুরো বিশ্বে কত এরকম গাছকে ধ্বংস করা হচ্ছে। একটা গাছ তৈরি হতে কত দিন সময় লাগে, এবং শুধুমাত্র 1 টন কাগজ বানাবার জন্য আমি এতটা গাছকে আমি 1 মিনিটে কেটে ফেললাম। এবার কাগজ তো লাগবে, ডেফিনেটলি কাগজ লাগবে, কিন্তু কাগজের যে যথেচ্ছ ব্যবহার সেটা আমরা কমানো উচিত। কি করে? তোমার মনে করো তোমার একটা কাগজে তুমি প্রিন্ট করেছো, কাগজের অপর পিঠটা তুমি ইউজ করতে পারো, পেপার রিসাইক্লিং করতে পারো। এখন যেন অনেক ক্ষেত্রে কি করা হচ্ছে যে পুরনো কাগজ সেগুলিকে আবার রিসাইকেল করে নতুন কাগজও বানানো হচ্ছে। সেগুলো একটু ভারী হয় কিন্তু রিসাইকেল করা হচ্ছে। আমরাও কিন্তু পেপার রিসাইক্লিং করতে পারি। পেপার রিসাইক্লিং করে কিন্তু আমরা আমাদের যে কাগজ, আমরা কিন্তু কাগজ খুব ওয়েস্ট করি আমরা সবসময়, সেই কাগজের ওয়েস্টেজটা আমরা কি করতে পারি, কমাতে পারি। জন্মদিনে কিন্তু আমরা বন্ধুকে একটা গাছ উপহার দিতেই পারি, ঠিক না? যে বলতেই পারি যে তুই তোর এই জন্মদিনে এই গাছটা নে এবং এটাকে তুই প্রতিদিন জল দিয়ে বাড়িয়ে তুলবি। কেন? আসলে দেখো, প্রত্যেকটা জিনিস তখনই বেড়ে ওঠে যখন তার সঙ্গে ভালোবাসা যুক্ত থাকে। একটা গাছকে যখন তুমি প্রতিদিন জল দেবে তখন তার সঙ্গে তুমি কি ফিল করবে, অ্যাটাচ ফিল করবে, বনের প্রতি তুমি আরো বেশি অ্যাট্রাক্টেড হবে, তাই না? এবং যখন তুমি অ্যাট্রাক্টেড ফিল করবে তখন তুমি নিশ্চয়ই আর বনকে ধ্বংস করবে না। তাই আমরা কিন্তু জন্মদিনও কিন্তু আমরা গাছ উপহার দিতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, জানো তো কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সবার মধ্যে একটা মানসিক সচেতনতা গড়ে তোলা যে আমরা বন ধ্বংস করব না। আমরা যদি এইগুলি আমরা অ্যাডপ্ট করি আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে, তাহলে কিন্তু আমরা বায়োডাইভার্সিটির যে লস হচ্ছিল তা থেকে কিন্তু আমরা অনেকটাই উঠে আসতে পারি। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা প্রথমে পড়লাম ফ্লোরা, ফনা, স্পিসিস। ফ্লোরা হচ্ছে কি, কোনো একটি অঞ্চলে উদ্ভিদের যে তালিকা তা হচ্ছে ফ্লোরা। ফনা হচ্ছে কি, ফনা হচ্ছে ওই অঞ্চলের যে প্রাণীর তালিকা তা হচ্ছে ফনা। স্পিসিস কি, স্পিসিস হচ্ছে যখন কতগুলি সমচরিত্র সম্পন্ন প্রাণী হোক বা উদ্ভিদ হোক তারা নিজেদের মধ্যে আন্তঃপ্রজননে লিপ্ত হয় তখন তাদের বলা হচ্ছে স্পিসিস। আমরা কি পড়লাম? মাইগ্রেশন। মাইগ্রেশন কি পড়লাম, বা আমরা মূলত পড়েছি মাইগ্রেটরি বার্ডস। আমরা আমাদের বইটার মধ্যে দেওয়া আছে, আমাদের যাকে বলছি আমরা পরিযায়ী পাখি। এরা কারা? বিশেষ করে শীতের সময় সাইবেরিয়াতে এবং অন্যান্য বিভিন্ন
দেশ থেকে আমাদের দেশে কতগুলো পাখি আসে এবং এরা এখানে এসে আমাদের আবহাওয়ায় এরা ডিম পাড়ে এবং এরা পরে চলে যায়। এই যে এদের বলা হচ্ছে মাইগ্রেটরি বার্ডস বা পরিযায়ী পাখি। কিন্তু তোমাদের এটা জানা উচিত এই মাইগ্রেশন শুধুমাত্র পাখি না, কিন্তু মাইগ্রেশন কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যেও দেখা যায়। যেমন আমরা বলতে পারি আমাদের প্রজাপতির মধ্যে মাইগ্রেশন দেখা যায়। যেমন মাছ, কিছু কিছু মাছ আছে যারা সমুদ্রে থাকে কিন্তু এরা একটা সময় এরা নদীর দিকে চলে আসে। এই মাইগ্রেশন কিন্তু প্রাণীদের মধ্যে খুব কমন কিন্তু মাইগ্রেশন। আমরা কি পড়লাম? আমরা পড়লাম বায়ো ডাইভার্সিটি, কোনো একটি অঞ্চলের জীবের যে বৈচিত্র্য তাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। এবং এই বায়োডাইভার্সিটি লস হচ্ছে, বিভিন্ন কারণে লস হচ্ছে। মূলত আমাদের যে চাহিদা, আমাদের কৃষিজ জমির চাহিদার জন্য, আমাদের আরবান চাহিদার জন্য, ঘরবাড়ি চাহিদার জন্য, কলকারখানা চাহিদার জন্য কিন্তু এই বায়োডাইভার্সিটি লস হচ্ছে। আমরা জানলাম এর থেকে আমরা কি করে আমরা উত্তরে আসতে পারি। আমরা জানলাম যে বোটানিক্যাল গার্ডেন যদি আমরা করি তাহলে কিন্তু আমরা প্ল্যান্ট কনজারভেশনের একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। এছাড়া আমরা জানলাম এক্সিটু অ্যান্ড ইনসিটু, যখন কোনো একটি উদ্ভিদকে তার আশ্রয় বাসস্থানে রেখে তাকে কনজার্ভ করা হয় তখন তাকে বলা হচ্ছে ইনসিটু। এবং যখন কোনো উদ্ভিদকে তার নিজস্ব বাসস্থান থেকে দূরে অন্য কোথাও নিয়ে তাকে কনজার্ভ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে এক্সিটু, যেমন হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেন। আর আমরা জানলাম কি মেজার্স টু কমব্যাট দ্য লস। আমরা কি করে বায়োডাইভার্সিটি থেকে আমরা লসকে আমরা প্রতিহত করতে পারি। আমরা বন ধ্বংস প্রতিহত করব, আমরা বন সৃজন করব, আমরা জন্মদিনে গাছ উপহার দেব, আমরা কাঠের যে আসবাবপত্র ব্যবহার করা কম করব, আমরা প্রত্যেকে গোষ্ঠীগতভাবে কিন্তু আমরা বনের যে গুরুত্ব সম্বন্ধে সবাইকে আমরা কি করব, অ্যাওয়্যার করব। এগুলি করলে কিন্তু আমরা আমাদের বায়োডাইভার্সিটির যে লস হচ্ছিল তাকে কিন্তু আমরা সংঘবদ্ধভাবে মোকাবিলা করতে পারবো। তোমাদের এই চ্যাপ্টারের থেকে আমি তোমাদের পরবর্তী সময়ে তোমাদের প্রশ্ন দেব। তোমরা কি করবে, তোমরা এই বন্ধের সময় তোমরা কিন্তু এগুলি তোমরা পড়ে রাখবে এবং পরে আমার সঙ্গে তোমরা এগুলি ডিসকাস করবে। আশা করি তোমরা সবাই বাসায় পড়াশোনা করছো, ভালো থাকবে। থ্যাংক ইউ।